ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্ররা, দীর্ঘদিন তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। কিছুদিন ক্লাস হয়েছিল, কিন্তু তোমরা সকলে আসোনি। 2-4 জন করে ক্লাসে আসতে, তাই যেটুকু পড়া হয়েছিল তাও তোমরা ঠিকমতো ক্লাসে অ্যাটেন্ড করোনি বলে জানতে পারোনি। ইতিমধ্যে একটা অ্যাক্টিভিটি যে দেয়া হয়েছিল স্কুল থেকে, সেটা তোমরা করে জমা দিয়েছো। এখন তোমরা কে কতটুকু ক্লাস করেছো বা করনি, কতটুকু পড়েছো বা পড়োনি তা জানি না। আমি ধরে নিচ্ছি যে তোমরা বাড়িতে কিছুটা হলেও পড়াশোনা করছো। তো আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করছি। এটা হলো বল এবং গতি বিষয়ক অধ্যায়। এখানে আমরা প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো স্থিতি এবং গতি। তা প্রথমেই তোমাদের আমি বলি যে তোমরা তো রোজ স্কুলে আসো। মনে করে স্কুলে এসছো, তোমার হাতে একটা ঘড়ি রয়েছে। মনে করো ঘড়িতে এখন 11টা বাজে। তুমি ঘড়িটার দিকে লক্ষ্য রাখো আর তোমার স্কুল বাড়িটার দিকে লক্ষ্য রাখো। আচ্ছা, তুমি 11টা থেকে লক্ষ্য রাখো, 11টা 5 মিনিট পর্যন্ত লক্ষ্য রাখো। দেখো তো এই 5 মিনিটের মধ্যে আশপাশের বস্তুগুলোর তুলনায় তোমার স্কুল বাড়িতে একই জায়গায় রয়েছে নাকি সরে অন্য কোথাও গিয়েছে? কি দেখতে পাচ্ছ? স্কুল বাড়িটা সরেনি, একটু নড়েনি, যেখানে ছিল সেখানেই আছে। বা মনে করো ওই 11টা থেকে 11টা 5 মিনিট পর্যন্ত বা 11টা 10 মিনিট বা 12টা পর্যন্ত তোমার স্কুলের সামনে যে গাছটি রয়েছে, তুমি যদি সেই গাছটির দিকে লক্ষ্য রাখো তাহলে কি দেখবে? গাছটি কি এই 1 ঘন্টায় নড়ে এক প্রান্ত থেকে অন্য জায়গায় গিয়েছে বা কিছুটা নড়ে গিয়েছে? একটুও নড়েনি, যে জায়গায় ছিল সেখানটিতেই আছে। অথবা তুমি মনে করো যে তোমার ক্লাসরুমে রয়েছো, তোমার দেওয়ালে একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। এবারে এই 11টা থেকে 11টা 5 মিনিট পর্যন্ত তুমি যদি পর্যবেক্ষণ করো তাহলে কি দেখবে বলো তো? ওই তোমার দেওয়ালের বোর্ডটা কি সরে গিয়েছে খানিকটা, অন্য কোথাও গিয়েছে? যায়নি, এক চুলও নড়েনি, একেবারে যেখানে ছিল সেখানেই ছিল, সেখানেই রয়েছে। তাহলে এই যে স্কুল বাড়িটা সময়ের সঙ্গে সঙ্গে নড়লো না, দেওয়ালের যে বোর্ডটা সেটা সময়ের সঙ্গে সঙ্গে নড়লো না, যে গাছটি সেটি সময়ের সঙ্গে সঙ্গে নড়লো না। আচ্ছা, তাহলে এ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি। কি সিদ্ধান্ত বলো তো? কোনো বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে, কোনো বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক বস্তুর তুলনায় স্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তুটিকে আমরা বলবো স্থির বস্তু। ঠিক আছে, আবার বলে দিচ্ছি শোনো। সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে স্থান পরিবর্তন না করে তাহলে সেই বস্তুটাকে বলা হয় স্থির বস্তু। এবং
ওই বস্তুর যে অবস্থা সেটাকে বলা হয় স্থিতি। বোঝা গেল স্থির বস্তু কাকে বলে আর স্থিতি কাকে বলে। এবারে দেখো আমরা গতিশীল বস্তু নিয়ে বিষয়টা বোঝবার চেষ্টা করব। মনে করো যে তোমার হাতে ঘড়ি রয়েছে, তুমি এই যে কৃষ্ণনগর থেকে করিমপুর যে বাস লাইনটা রয়েছে ওই বাস রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছো। তুমি দেখতে পাচ্ছ যে একটা বাস এলো, তোমার কাছে যখন এলো তখন তোমার ঘড়িতে 11টা বাজে। 11টা 5 তুমি দেখো তো লক্ষ্য করে বাসটি কোথায় রয়েছে। বাসটি চলতে চলতে অনেক দূর চলে গিয়েছে, তোমার দৃষ্টিপথের বাইরে চলে গিয়েছে। অথবা তুমি মনে করো যে তুমি তোমার বিদ্যালয়ে যে খেলার মাঠটি রয়েছে সেই খেলার মাঠে দাঁড়িয়ে রয়েছো, তোমার পায়ের কাছে একটা ফুটবল রয়েছে, তুমি ঘড়িটার দিকে লক্ষ্য রাখো, তুমি ফুটবলটা একটা কিক করো। দেখো তো ওই 11টায় যদি তুমি কিক করো, 11টা বাজতে 2-4-5 সেকেন্ডে সেই বলটি দ্রুত ছুটতে ছুটতে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে, তাই নয় কি? ঠিক তাই। আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের ক্লাসরুমে একটা ফ্যান রয়েছে, ফ্যানের সুইচটা যদি অফ থাকে তুমি সুইচটা অন করো, আর যদি কারেন্ট থাকে তাহলে দেখবে ফ্যানটা ঘুরতে শুরু করে দিয়েছে, সেটা স্থির নেই, দ্রুত ঘুরছে, স্থান পরিবর্তন করছে প্রতি মুহূর্তে, তাই নয় কি? তাহলে তুমি যদি এবার তোমার ঘড়ির কাঁটাটির দিকে লক্ষ্য রাখো তাহলে কি দেখবে? ঘড়ির সেকেন্ডের কাঁটাটি প্রতি মুহূর্তে তার অবস্থান পরিবর্তন করছে পারিপার্শ্বিকের তুলনায়। তাহলে এ থেকে আমরা গতিশীল বস্তুর একটা সংজ্ঞা পেতে পারি। গতিশীল বস্তুর কি সংজ্ঞা আমরা বলবো? দেখো, ওই স্থির বস্তুর মতোই একইভাবে সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকের তুলনায় কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুটিকে আমরা বলবো গতিশীল বস্তু, এবং ওই বস্তুর যে অবস্থা সেটাকে আমরা বলবো গতি। আবার বলে দিচ্ছি শোনো, কোনো বস্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকের তুলনায় স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুটিকে বলা হয় গতিশীল বস্তু এবং তার অবস্থাকে বলা হয় গতি। আচ্ছা, এবার দেখো আমরা তো কতগুলো উদাহরণ দিলাম, এই উদাহরণগুলো একটু লক্ষ্য করে দেখো যে যখন আমরা স্কুল বাড়িটার কথা চিন্তা করেছিলাম তখন পৃথিবীর সাপেক্ষে স্কুল বাড়িটা স্থির ছিল, পৃথিবীর সাপেক্ষে গাছটি স্থির ছিল, পৃথিবীর সাপেক্ষে দেওয়ালের বোর্ডটি স্থির ছিল। যখন আমরা গতির চিন্তা করলাম তখন পৃথিবীর সাপেক্ষে বাসটি গতিশীল হলো। যখন আমরা ফুটবলের চিন্তা করলাম তখন ওই পারিপার্শ্বিক বস্তুর তুলনায় ফুটবলটি গতিশীল হলো, পৃথিবীর তুলনায় ফুটবলটি গতিশীল হলো, তাই নয় কি? তাহলে যখন আমরা স্থির অবস্থা বা গতিশীল অবস্থা চিন্তা করব তখন তুলনামূলকভাবে চিন্তা করছি, কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য বস্তুটা স্থির বা গতিশীল কিনা সেটা আমরা লক্ষ্য করছি। পৃথিবীর সাপেক্ষে বাসটি গতিশীল, পৃথিবীর সাপেক্ষে ফুটবলটি গতিশীল, পৃথিবীর সাপেক্ষে বাড়িটি স্থির, পৃথিবীর সাপেক্ষে গাছটি স্থির। তাহলে যখন আমরা গতি বা স্থিতি নিয়ে আলোচনা করব তখন কি আলোচনা করব বলো তো? কোনো বস্তু স্থির বা গতিশীল কিনা সেটা আমরা একটা বিশেষ বস্তুর সাপেক্ষে তুলনা করে বলবো। যে বস্তুর সাপেক্ষে তুলনা করব সেই বস্তুটাকে বলা হয় ফ্রেম অফ
রেফারেন্স বা নির্দেশতন্ত্র। তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা যে উদাহরণগুলো আলোচনা করলাম, এই উদাহরণগুলোর ক্ষেত্রে পৃথিবী হলো নির্দেশতন্ত্র। বোঝা গেল ব্যাপারটা? আবার বলে দিচ্ছি, নির্দেশতন্ত্র কাকে বলে? কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থা বর্ণনা করতে গেলে কারো সাপেক্ষে বা কোনো বস্তুর সাপেক্ষে তুলনা করতে হয়। যে বস্তুর সাপেক্ষে তুলনা করা হয় সেই বস্তুটাকে বলা হয় নির্দেশতন্ত্র। এখানে গতিশীল বাসের ক্ষেত্রে পৃথিবীটাকে নির্দেশতন্ত্র ধরা হয়েছে, স্থির বাড়ির ক্ষেত্রে বা স্কুল বাড়ির ক্ষেত্রে ওই পৃথিবীকেই নির্দেশতন্ত্র ধরা হয়েছে। আচ্ছা, দেখো এবারে আমরা আর একটা আলোচনায় আসছি। এই যে আমরা স্থির বলছি বা গতিশীল বলছি পৃথিবীর সাপেক্ষে, এখন যদি আমরা পৃথিবীর বাইরে গিয়ে দেখি, পৃথিবীর বাইরে দাঁড়িয়ে যদি আমরা পৃথিবীটার দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা কি দেখব বলো তো? তাহলে দেখব পৃথিবীটাও স্থির নেই, পৃথিবীটাও ঘুরছে, সূর্যের চারিদিকে পৃথিবীটাও ঘুরছে। তাহলে পৃথিবী যদি ঘোরে, তাহলে পৃথিবীর উপরে যে সকল বস্তু রয়েছে সবই ঘুরছে, তাহলে তারাও কেউ স্থির নয়। অথচ পৃথিবীর সাপেক্ষে বাড়িটি স্থির, পৃথিবীর সাপেক্ষে বাসটি গতিশীল। তাহলে দেখো, এই যে গতি, এইটা পরম গতি বা পরম স্থিতি বলে কিছু বলা যায় না, এটা তুলনামূলকভাবে বর্ণনা করা হয় আপেক্ষিক অবস্থা। তাহলে কি বলবো? যে কোনো বস্তুই এই মহাবিশ্বে পরম স্থির নয়, সবই গতিশীল। যদি কোনো বস্তু পরম স্থির হতো, তাহলে সেই পরম স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু যদি গতিশীল হতো, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলতাম পরম গতি। কিন্তু যেহেতু এই মহাবিশ্বে পরম স্থির কিছু বলে নেই, সেই জন্য পরম গতিশীল বলেও কিছু নেই। তাহলে এই যে গতি বা স্থিতি যা আমরা ব্যাখ্যা করছি বা বর্ণনা করছি, সবই হলো আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে পৃথিবীতে চিরস্থির বলে কিছু নেই, একেবারে পরম গতিশীল বলেও কিছু নেই। স্থিতি বা গতি যা কিছু আমরা বর্ণনা করছি সব কিছু আপেক্ষিক, আপেক্ষিক গতি বা আপেক্ষিক স্থিতি। আচ্ছা, এবারে দেখো আমরা গতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব রৈখিক বা চলন গতি। তাহলে এই রৈখিক বা চলন গতি কাকে বলে? মনে করো একটা বস্তু, তুমি একটা বস্তু নিয়েছো, সেই বস্তুটা তুমি একেবারে সোজা সরলরেখা বরাবর খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছো। তাহলে এই যে যখন এগিয়ে নিয়ে গিয়েছো খানিকটা, তখন সেটা গতিশীল হয়েছে। আচ্ছা, এইবারে যদি যে বস্তুটা নিয়েছো সেই বস্তুটায় তো অসংখ্য বিন্দু রয়েছে, অসংখ্য কণা রয়েছে, তা তিনটি বিন্দু যদি আমরা কল্পনা করি, মনে করো M1, M2 আর M3, ওই বস্তুটার উপরে তিনটে বিন্দু। এবারে সেই বস্তুটা এ অবস্থানে রয়েছে, এ অবস্থান থেকে মনে করো বস্তুটা বি অবস্থানে গেল। এবারে বি অবস্থানে যাওয়ার পরে ওই যে এ অবস্থানের তিনটে বিন্দু M1, M2, M3, সেই বিন্দু তিনটের অবস্থান পাল্টে গেল। মনে করো সেই যে অবস্থান, সেই অবস্থানগুলো হলো M1 ড্যাশড আর M2 ড্যাশড আর M3 ড্যাশ। এই যে তিনটে অবস্থায় গেল। এখন আমরা M1 আর M1 ড্যাশ যোগ করে দেব, M2 আর M2 ড্যাশ যোগ করে দেব, M3 আর M3 ড্যাশ যোগ করে দেব। তাহলে তিনটে সরলরেখা পেলাম। আমরা যদি স্কেল দিয়ে মেপে দেখি, তাহলে দেখব
যে m1 ড্যাশ সমান m2 ড্যাশ সমান m3 ড্যাশ, এই তিনটেই সমান, অর্থাৎ এই তিনটে বিন্দুর সরণ হয়েছে সমান। আবার এটাও লক্ষ্য করে দেখব যে এই m1 ড্যাশ সরলরেখা, m2 ড্যাশ সরলরেখা, m3 ড্যাশ সরলরেখা, এই তিনটি সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে এই যে বস্তুটার গতি, এই গতিটাকে আমরা বলবো রৈখিক বা চলন গতি। তাহলে রৈখিক বা চলন গতির সংজ্ঞা আমরা কি বলবো? কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর এমনভাবে গতিশীল হয় যে বস্তুটির প্রত্যেকটি কণা সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করবে এবং সেই যে বস্তুগুলির যে সংযোগ সরলরেখা, বিন্দুগুলির যে সংযোজক সরলরেখা, সেই সরলরেখাগুলো পরস্পর সমান্তরাল হবে, তাহলে সেই বস্তুর গতিকে আমরা বলবো রৈখিক বা চলন গতি। তাহলে এই রৈখিক বা চলন গতির সংজ্ঞাটা আরও একবার আমি বলে দিচ্ছি, তোমরা শোনো। কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় এবং বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখায় একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে সরল রৈখিক গতি বা চলন গতি বলা হয়। আমি আবার বলছি, তোমরা শোনো। কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় এবং বস্তুটির প্রত্যেকটি কণা নির্দিষ্ট সময়ে সমান্তরালভাবে সরল রেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে রৈখিক গতি বা চলন গতি বলা হয়। তোমরা ছবিটা একটুখানি দেখে নাও। আচ্ছা, এতক্ষণ আমরা রৈখিক বা চলন গতি আলোচনা করলাম। এইবারে আমরা আলোচনা করব বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি ব্যাপারটা কেমন? বৃত্ত কাকে বলে তোমরা তো জানো। এবার দেখো, কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে যদি তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে তাকে বৃত্তীয় গতি বলে। বৃত্ত কাকে বলে তোমরা তো জানো, সকলেই জানো, যে একটা বিন্দুর চারিদিকে, একটা বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে যদি একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ করা যায় এমনভাবে যাতে ওই বিন্দু থেকে ওই বক্ররেখা পর্যন্ত অঙ্কিত প্রত্যেকটা সরলরেখার সমান হবে, তাহলে সেই আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। অর্থাৎ কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে কোনো একটি বক্ররেখা দ্বারা যদি একটি সমতলকে এমনভাবে আবদ্ধ করা যায় যাতে ওই বিন্দু থেকে ওই বক্ররেখা পর্যন্ত অঙ্কিত প্রত্যেকটি সরলরেখার দৈর্ঘ্য সমান হবে, তাহলে সেই বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। এবং মাঝে যে বিন্দুটি তাকে বলা হয় কেন্দ্র, আর ওই বক্রাকার যে রেখা তার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। আচ্ছা, তাহলে কোনো একটা বস্তুকণা যদি কোনো একটা বৃত্তাকার পথে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে, কোনো একটি বস্তুকণা যদি একটা বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে ওই বস্তুর গতিকে বলা হয় বৃত্তীয় গতি।
বুঝতে পারলে ব্যাপারটা? আবার বলছি সংজ্ঞাটা শোনো। কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘুরতে থাকলে তাকে বৃত্তীয় গতি বলে। যেমন উদাহরণ, সূর্যের চারিদিকে পৃথিবীর প্রদক্ষিণ করা, পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের গতি। এইটা সূর্যের চারিদিকে যে পৃথিবী ঘুরছে এটা আমরা বৃত্তাকার ধরে নিচ্ছি। প্রকৃতপক্ষে খুব সূক্ষ্মভাবে যদি আমরা বিচার করি তাহলে সেটা উপবৃত্তীয় পথ হয়ে যায় খানিকটা। কিন্তু আমরা সাধারণভাবে ধরে নিচ্ছি যে সূর্যের চারিদিকে পৃথিবী বৃত্তাকার পথে ঘুরছে, বা পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরছে। এবারে ঘূর্ণন গতি বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে এই যে বৃত্তীয় গতির ছবিটা তোমরা একটুখানি দেখে নাও। এই যে বৃত্তীয় গতির ছবি, এটা বৃত্তীয় গতির ছবি। আচ্ছা, এবারে দেখো ঘূর্ণন গতি। একটা বিস্তৃত বস্তু যদি নেওয়া হয় আর সেই বিস্তৃত বস্তু যদি তার নিজের অক্ষের সাপেক্ষে বৃত্তাকারে আবর্তন করে তাহলে বস্তুটির গতিকে আমরা ঘূর্ণন গতি বলি। কেমন দেখো ব্যাপারটা? পৃথিবী তো গোল, আমরা জানি। পৃথিবীর একটা উত্তর মেরু আছে, একটা দক্ষিণ মেরু আছে। আচ্ছা, পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুটা একটা সরলরেখা দিয়ে যোগ করে দাও, তাহলে একটা সরলরেখা পাওয়া যাবে। ওইটা হলো উত্তর দক্ষিণ মেরুর সংযোজক অক্ষ, পৃথিবীর অক্ষ। এইবারে পৃথিবী ওই অক্ষ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। চিত্রটা একটুখানি দেখে নাও। এই ছবিটা, আচ্ছা, ঘূর্ণন গতি ওই পৃথিবীর, এখানে চিত্রটা আমি আঁকিনি তো, পৃথিবীর উত্তর আর দক্ষিণ মেরু, পৃথিবীটা গোলাকার, তার উত্তর মেরু রয়েছে, দক্ষিণ মেরু রয়েছে। উত্তর আর দক্ষিণ যোগ করে দাও, তাহলে একটা সরলরেখা পাবে। তাহলে ওই সরলরেখাটাই হলো উত্তর দক্ষিণ সংযোজক কি অক্ষরেখা। ওই অক্ষের সাপেক্ষে পৃথিবী নিজে, মনে করে এরকম রয়েছে পৃথিবী নিজে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে নিজের অক্ষের সাপেক্ষে। পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, সঙ্গে সঙ্গে সূর্যকেও প্রদক্ষিণ করছে। পৃথিবী সূর্যকেও প্রদক্ষিণ করছে, ওটা বৃত্তীয় গতি। আবার পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ওটা হলো ঘূর্ণন গতি। এবার দেখো যে মিশ্র গতি বা জটিল গতি কাকে বলে। এখন তোমরা তো সরলরৈখিক গতি বা চলন গতি কাকে বলে আগেই জেনেছো, আর ঘূর্ণন গতি কাকে বলে সেটাও জেনেছো। কোনো বস্তুতে যদি একই সঙ্গে সরলরৈখিক গতি বা চলন গতি দেখা যায়, আর যদি ঘূর্ণন গতিও দেখা যায়, তাহলে ওই বস্তুর গতিটাকে আমরা বলবো মিশ্র গতি। অর্থাৎ দুটো গতি একসাথে মিশ্রিত হয়ে রয়েছে। তাহলে এর সংজ্ঞাটা আমরা কি বলবো? যদি কোনো বস্তুর গতি চলন গতি এবং ঘূর্ণন গতির সংমিশ্রণে তৈরি হয়, তাহলে সেই বস্তুর গতিকে আমরা মিশ্র গতি বা জটিল গতি বলবো। আবার বলে দিচ্ছি শোনো, যদি কোনো বস্তুর গতি চলন এবং ঘূর্ণন গতির সংমিশ্রণে তৈরি হয়, তবে সেই বস্তুর গতিকে
আমরা মিশ্র গতি বা জটিল গতি বলবো। আচ্ছা, মিশ্র গতি বা জটিল গতির একটা উদাহরণ এবারে আমরা আলোচনা করব। দেখো, মিশ্র গতির উদাহরণ, মনে করো একটা সাইকেলে তুমি উঠেছো, এবারে সাইকেলটা নিয়ে সরল রৈখিক পথে তুমি চালিয়ে চলে যাচ্ছ, তাহলে ওই সাইকেলের যে গতি বা চাকাটির যে গতি, সেই গতিটা হলো একটা মিশ্র গতির উদাহরণ। সাইকেলটা যখন সোজা পথে যাচ্ছে, সোজা পথে সরল রৈখিকভাবে যখন চলছে, তখন সেটা সরল রৈখিক গতি বা চলন গতি। কিন্তু যখন সাইকেলের চাকাগুলো নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, তখন সেটা ঘূর্ণন গতি হচ্ছে। প্রত্যেক চাকায় একটা করে অক্ষ আছে, সেই অক্ষের চারিদিকে চাকাটা ঘোরে, তাহলে ওই সাইকেলের চাকাটি নিজের অক্ষের সাপেক্ষে ঘূর্ণন গতিতে চলছে, কিন্তু সাইকেলটি সরল রৈখিক পথে চলেছে, সেই জন্যে সেটার রৈখিক গতি বা চলন গতি। তাহলে এই যে সাইকেল, গতিশীল সাইকেলের যে গতি, সেটা হচ্ছে মিশ্র গতি, এবং সেখানে চলন গতি এবং ঘূর্ণন গতির সংমিশ্রণ ঘটেছে। তাহলে মিশ্র গতির উদাহরণটা বোঝা গেল। এবারে মিশ্র গতির সংজ্ঞাটা আরও একবার বলে দিচ্ছি, শোনো। যদি কোনো বস্তুর গতি চলন এবং ঘূর্ণন গতির সংমিশ্রণে তৈরি হয়, তাহলে সেই বস্তুর গতিকে মিশ্র গতি বা জটিল গতি বলা হয়। এবারে আর একটুখানি লক্ষ্য করো, চলন গতির ক্ষেত্রে একটি বস্তুর অবস্থান পরিবর্তন হয়। চলন গতি তো আমরা আলোচনা করেছি একটু আগে। চলন গতির ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, কিন্তু গতির অভিমুখের পরিবর্তন হয় না। যেমন মনে করো তুমি ছাদে দাঁড়িয়ে রয়েছো, ছাদে দাঁড়িয়ে তোমার হাতে একটা ঢিল রয়েছে, ঢিলটা তুমি হাত থেকে আস্তে করে স্থিরভাবে ধরে টুপ করে ছেড়ে দিলে, তাহলে ওই যে ঢিলটা সোজা নিচের দিকে পড়তে শুরু করলো, সেটা কিন্তু দিক পরিবর্তন করলো না, সোজা নিচের দিকে পড়লো এবং অবস্থান পরিবর্তন করছে, উপর থেকে নিচে পড়ছে। তাহলে এই যে গতি, এইটা হলো চলন গতি। এইবারে দেখো, তাহলে চলন গতিতে অবস্থানের পরিবর্তন হয়, কিন্তু অভিমুখের পরিবর্তন হয় না। এবারে দেখো, ঘূর্ণন গতির ক্ষেত্রে কি ঘটে? বস্তুর ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রতি মুহূর্তে বস্তুর কণাগুলির অভিমুখের পরিবর্তন ঘটে। দেখো, এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা একটুখানি দেখে নাও। এই দেখো, এই ছবিটা দেখো, দেখতে পাচ্ছ ছবিটা? এই ছবিটাতে দেখো, বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে। এখন মনে করো বস্তুটা এম বস্তুটা যখন পি অবস্থানে রয়েছে, তখন তার অভিমুখ কোনটা? ওই বৃত্তাকার পথের সাথে পি বিন্দুতে যদি একটা স্পর্শক আঁকা যায়, তাহলে সে স্পর্শকটাই হবে ওই বস্তুটার গতির অভিমুখ। এখন স্পর্শকটা আঁকবো কেমন করে বলো তো? ওই যে মনে করো পি বিন্দুতে বস্তুটা রয়েছে, এখন ওই বৃত্তাকার পথটা তো বৃত্তাকার পথের কেন্দ্র থেকে ওই পি বিন্দু পর্যন্ত একটা সরলরেখা আঁকো, একটা ব্যাসার্ধ আঁকো। বৃত্তাকার পথের কেন্দ্র থেকে পি বিন্দু পর্যন্ত একটা ব্যাসার্ধ আঁকো। এবারে এই ব্যাসার্ধের সাথে লম্বভাবে আরেকটি সরলরেখা আঁকো, তাহলে যে সরলরেখাটি পাবে সেটাই হবে পি বিন্দুতে স্পর্শক, ওই পি বিন্দুগামী স্পর্শক। ওই পি বিন্দুতে ব্যাসার্ধের সাথে
লম্বভাবে যে সরল রেখাটি আঁকা হবে সেটাই হবে ওই বৃত্তের পি বিন্দুতে স্পর্শক। তাহলে ওই এম বস্তুটির পি বিন্দুতে গতির অভিমুখ হলো পি এ, স্পর্শক বরাবর। ঠিক সেইভাবে কিউ বিন্দুতে এম বস্তুটির অভিমুখ হবে, গতির অভিমুখ হবে কিউ বি। কিউ বি হলো এখানে কিউ বিন্দুতে অঙ্কিত বৃত্তাকার পথের স্পর্শক। বোঝা গেল? তাহলে দেখো, যেই ঘূর্ণন গতির ক্ষেত্রে যে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরছে সেই বস্তুটি কি হচ্ছে বলো তো? সেই বস্তুটির প্রতি মুহূর্তে বিন্দুগুলির অবস্থান পরিবর্তন ঘটছে। বোঝা গেল? কিন্তু গতিশীল রৈখিক সরল রৈখিক গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে বা চলন গতির ক্ষেত্রে কিন্তু গতির অভিমুখ পরিবর্তন হয় না, গতির অভিমুখটা অপরিবর্তিত থাকে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে আজকে আমরা কি কি পড়লাম বলো তো? আজকে আমরা প্রথমে আলোচনা করলাম স্থির বস্তু কাকে বলে, স্থির বস্তুর উদাহরণ কি, গতিশীল বস্তু কাকে বলে, গতিশীল বস্তুর উদাহরণ কি, নির্দেশতন্ত্র কাকে বলে, পরম স্থির বা পরম গতিশীল বস্তু বলে পৃথিবীতে কিছু আছে কি নেই সেই বিষয়ে আলোচনা করলাম আমরা। আর আলোচনা করলাম বিভিন্ন প্রকার গতির বিষয়ে। তার ভিতরে আমরা আলোচনা করলাম প্রথমে রৈখিক গতি বা চলন গতি, তারপরে আলোচনা করলাম আমরা বৃত্তীয় গতি, তারপরে আলোচনা করলাম ঘূর্ণন গতি, তারপরে আলোচনা করলাম আমরা মিশ্র গতি এবং তার উদাহরণ, তারপরে আমরা আলোচনা করলাম চলন গতির অভিমুখ এবং ঘূর্ণন গতিশীল বস্তুর, কোনো গতিশীল বস্তু ঘূর্ণনশীল হলে বা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে ওই বস্তুর প্রতিটি কণার প্রতি মুহূর্তে অভিমুখ পরিবর্তন হয়। এই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করলাম। তোমরা এই বিষয়গুলি মন দিয়ে 2-3 বার শুনবে, তারপরে বইটা ভালো করে একটু লক্ষ্য করবে। তারপরে আমি আমার এই পড়ানোর সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো আলোচনা করলাম সেই বিষয়গুলোর একটা নোট তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তোমরা সেগুলো একটুখানি দেখবে, সংজ্ঞাগুলো বারবার পড়ে আয়ত্ত করবে, আর এই সংজ্ঞাগুলো উদাহরণগুলো খাতায় লিখে লিখে অভ্যাস করবে। সংজ্ঞাও আসে, উদাহরণও আসে, সেই জন্য সংজ্ঞাগুলো ভালো করে জানবে আর উদাহরণগুলো ভালো করে জানবে কোনটা কোন গতির উদাহরণ। তাহলে তোমরা সকলে ভালো থাকো, আনন্দে থাকো, সুস্থ থাকো, মঙ্গলময় ভগবানের ইচ্ছায় তোমরা সুন্দরভাবে পড়াশোনা করে এগিয়ে যাও, তোমাদের মঙ্গল হোক। আজকে আমাদের 9ম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের আলোচনা এই পর্যন্ত এইখানে রইল। হরে কৃষ্ণ।